রাজনীতি এবং নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো এবং ঐকমত্য কমিশনের অথবা প্রধান উপদেষ্টার সমঝোতার যে জায়গাটি অথবা অগ্রগতি কতটা দেখতে পাচ্ছেন? রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার কাছ থেকে কোনো সুস্পষ্ট আশ্বাস পেল না। তার মানে হচ্ছে এবারও তাদের সে আলোচনাটা ব্যর্থই হল। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যখন পরিষ্কার ভাবে সুস্পষ্ট রোডম্যাপ তিনি ঘোষণা করছেন না, তার মানে হচ্ছে যে উনি অন্য কোনো কিছু ভাবছেন এবং সেটা আমরা এখনো পরিষ্কার করে জানি না। ঐক্যমত্য তো আমাদের দরকার। তাহলে ঐক্যমত্য কি তাহলে কয়েকটা রাজনৈতিক সংগঠনের মধ্যে হবে বা কয়েকটা নেতার মধ্যে হবে, নাকি আপামর জনগণ বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে হবে? রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে ঐকমত্য কমিশন দ্বিতীয় দফায় আলোচনা করছে। এই আলোচনায় যদি বলি যে রাজনীতি এবং নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো এবং ঐকমত্য কমিশনের অথবা প্রধান উপদেষ্টার সমঝোতার যে জায়গাটি অথবা অগ্রগতি কতটা দেখতে পাচ্ছেন ডক্টর সাবির আহমেদ? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমেই বলি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনার যেটা মূল বিষয় ছিল যে নির্বাচনটা কবে, মানে নির্বাচনের রোডম্যাপ। তো সেই ক্ষেত্রে বিএনপির অনেকদিন থেকে বিএনপি দাবি জানিয়ে আসছে যে তারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়। শুধু বিএনপি নয়, আরো অন্যান্য রাজনৈতিক দল, যেটার সংখ্যা প্রায় 30-এর মতো, যেটা আমরা গণমাধ্যমের সূত্র মারফত জানতে পেরেছি। যেটা হলো যে এবারও কিন্তু আমরা দেখলাম যে রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার কাছ থেকে কোনো সুস্পষ্ট আশ্বাস পেল না। তার মানে হচ্ছে এবারও তাদের সে আলোচনাটা ব্যর্থই হলো। এটা হচ্ছে এক নম্বর, যে কারণে আমরা ভাবছি যে ঈদের পরে হয়তো দেশের পরিস্থিতি একটু ভিন্ন দিকে মোড় নিতে পারে বা উত্তপ্ত হতে পারে এই ইস্যুকে কেন্দ্র করে। আবার আমরা দেখলাম যে ঐকমত্য কমিশনের সাথেও রাজনৈতিক দলগুলোর একটা আলোচনা হয়েছে। এই জায়গাটা তো আমি আসলে সুস্পষ্ট কোনো উন্নতি লক্ষ্য আমার করি নাই, আমার চোখে কিছুই পড়ে নাই। মানে কত দূর অগ্রসর হলো এই ঐকমত্য। আমরা যদি প্রতিদিনকার ভিত্তিতে জানতে পারতাম যে কতটুকু এই ঐকমত্য কমিশন কতটুকু অগ্রগতি করলো, রাজনৈতিক দলের সাথে কতটুকু সমঝোতা হলো, সেই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে স্পষ্ট না এখন পর্যন্ত। যে কারণে যখনই আমরা সরকারের পক্ষ থেকে শুনি যে ন্যূনতম ঐকমত্য বা অধিকতর ঐকমত্য, এই যে দুইটা শব্দ যে ব্যবহার করা হয়, বলা হয় যে যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হয় তাহলে সরকার ন্যূনতম ঐক্যের ভিত্তিতেই আগাবে। সেটাও তো আমরা জানি না যে আসলে যদি ন্যূনতম ঐক্যটা হয় তাহলে সে কত দূর হতে পারে। আবার যদি স্যার আপনি ন্যূনতম সংস্কারের মাধ্যমে যে ঐক্যের কথা বলছেন আর কি? জি আমি সেটাই বলছি, জি, ন্যূনতম সংস্কারের মাধ্যমে যে ঐক্যমত। আর একটা হলো যে বড় ধরনের যে ঐক্যমত, সেটারই বা মানে মাত্রা কতটুকু, এই কোনো বিষয়ে কিন্তু খুব পরিষ্কার ভাবে আমাদের সামনে চোখে ধরা পড়ে নাই। সুতরাং এই অস্পষ্টতার মধ্যেই আসলে বাংলাদেশের রাজনীতি অগ্রসর হচ্ছে এবং সবারই লক্ষ্য একটা নির্বাচন। কেউ চাচ্ছেন এটাকে ডিসেম্বরের মধ্যে করতে, আবার কেউ এই সরকারকে একটু সময় দিতে চান। তা আমার মনে হয় যে এই মুহূর্তে আমার আমি একটা স্পষ্ট যে বিষয়টি লক্ষ্য করছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যখন পরিষ্কার ভাবে সুস্পষ্ট রোডম্যাপ তিনি ঘোষণা করছেন না, তার মানে হচ্ছে যে উনি অন্য কিছু ভাবছেন এবং সেটা আমরা এখনো পরিষ্কার করে জানি না। তবে আমি যতটুকু শুনি, মানে যদি প্রপাগান্ডা থেকেও আমি কিছুটা ধারণা করি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে জাতিসংঘ বা এরকম তৃতীয় কোনো পক্ষের একটা সমঝোতা হয়েছে, যে সমঝোতার মাধ্যমে এই সরকারটি তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাচ্ছে। বাট এইটা কতটুকু আমাদের জন্য মানে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সফল হবে কিনা এটা কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না। যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন ইস্যুকে কেন্দ্র করে সামনের দিনগুলো বা সামনে বাংলাদেশের রাজনীতি একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হতে যাচ্ছে, যেটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক, যেটা আমাদের কারোর জন্য
কাম্য নয় যে 5ই আগস্টের পরে যে আশা নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে এই দেশে একটা পরিবর্তন হয়েছিল, যে আবার আমরা একটা স্থিতিশীল বাংলাদেশ দেখতে পারবো, আবার একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে পারবো, কিন্তু সেই গণতান্ত্রিক বাংলাদেশের সম্ভাবনার জায়গাটা আমাদের কাছে যেন ফিকে হয়ে যাচ্ছে। ধন্যবাদ। জি, ডক্টর সাবির আহমেদ, আমি আসবো আবার আপনার কাছে নিশ্চয়ই। ডক্টর সৈয়দ আব্দুল আল মামুন চৌধুরী, আপনার কাছে আসি একই বিষয় নিয়ে অগ্রগতি কতটা দেখতে পাচ্ছেন নির্বাচন ইস্যু নিয়ে, বিশেষ করে যদি বলি। ধন্যবাদ। এবং আপনার মাধ্যমে যারা TVN24 শুনছেন এবং দেখছেন সকলকে ধন্যবাদ। অত্যন্ত চমৎকার একটি বিষয় আপনি প্রশ্ন করেছেন। দেখুন, ঐক্যমত্য কমিশনের যে আলোচনা শুরু হয়েছে এবং বেশ কিছু রাজনৈতিক দলের সাথে আলোচনা শুরু করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা, আমাদের এখানে একটি বিষয় ভেবে দেখতে হবে যে আমরা ঐক্যমত্য কাদের চাচ্ছি। আমরা কি কতগুলো রাজনৈতিক দলের ঐক্যমত্য চাচ্ছি, নাকি জনগণের ঐক্যমত্য চাচ্ছি? কারণ যে নীতি বা আদর্শ বা নিয়ম কানুন আমরা তৈরি করি, সেগুলো প্রয়োগ হবে জনগণের উপর। জনগণ যদি এগুলোকে গ্রহণ করতে সক্ষম না হয়, বা জনগণ যদি এই পরিবর্তনগুলো কি, কেন, কার জন্য, কখন, কিভাবে এই বিষয়গুলো পরিষ্কারভাবে বুঝতে না পারে, তাহলে সেটা হয়তো জনগণের কাছে যতক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য না হবে ততক্ষণ পর্যন্ত আপনি কোনো সংস্কারই আসলে সাফল্যমণ্ডিত করতে পারবেন না। আপনারা যদি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস দেখেন, তাহলে 1963 সনে বঙ্গবন্ধু যখন তখনও বঙ্গবন্ধু হয়ে ওঠেননি, তিনি যখন 6 দফা দিলেন, তখন তিনি একটা চমৎকার কথা বলেছেন যে আমরা নেতার ঐক্যে বিশ্বাস করি না, আমরা জনতার ঐক্যে বিশ্বাস করি। এই যে কথাটা তিনি বললেন, তারপরে কিন্তু নেতা এবং জনতা এমন ভাবে ঐক্যবদ্ধ হয়ে গেল যে পরবর্তীতে কিন্তু আমাদের স্বাধীনতা সংগ্রাম একটা বিশেষ দিকে থাকতে হবে। এখন 5ই আগস্টের পরে বলা হচ্ছে যে একটা নতুন বাংলাদেশের দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি। তাহলে আমরা যদি একটা নতুন বাংলাদেশের দিকে যেতে চাই, তাহলে যে জিনিসটি হবে আমাদের, যে আমাদের নেতৃবৃন্দ এবং বাংলাদেশের 18 কোটি প্রায় মানুষ, এদের কিন্তু ঐক্যমত্য হতে হবে। কিন্তু আমরা যেটা দেখলাম যে একটা রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছে, এবং সেই রাজনৈতিক দলের যারা নেতৃত্বে ছিল তারা হয়তো দুর্নীতিগ্রস্ত ছিল, এবং সেই শাসন ক্ষমতার সাথে যারা ছিল তারা হয়তো দুর্নীতিগ্রস্ত ছিল, কিন্তু সেই দলের কিন্তু অসংখ্য কর্মী, নেতা, সমর্থক আছে যারা কিন্তু কোন রকম দুর্নীতির সাথে যুক্ত নয়। তো তারা এখন কি করবে? তাহলে তাদেরও তো একটা নীতি, আদর্শ এবং আকাঙ্ক্ষা আছে। তাহলে তাদেরকে কিভাবে আপনি এই আলোচনার মধ্যে আনবেন? কারণ আপনি যে ঐক্যমত্যটা করবেন সেটা প্রতিফলন করতে গিয়ে আপনি যদি দেখেন যে 1991 সাল থেকে শুরু করে 2000 মানে সর্বশেষ যে নির্বাচন হলো, সেটা যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে কিন্তু আপনি দেখবেন যে প্রায় 40% জনগণ কিন্তু সেই সংগঠনের সমর্থক ছিল। এখন সেই সংগঠনটা নিষিদ্ধ হয়ে গিয়েছে। তাহলে সেই বিশাল জনসংখ্যা হিসেব করলে 7 থেকে 8 কোটি লোক হয়ে যায়। এই 7 থেকে 8 কোটি লোককে তো আপনার আস্থায় আনতে হবে। তাদেরকে তো বোঝাতে হবে যে তারা যাদের জন্য রাজনীতি করেছিল তারা ঠিক বা ব্যাঠিক। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো বিবেচনা নিয়ে আমাদের মনে হচ্ছে যে ঐক্যমত্য তো আমাদের দরকার। তাহলে ঐক্যমত্য কি তাহলে কয়েকটা রাজনৈতিক সংগঠনের মধ্যে হবে, বা কয়েকটা নেতার মধ্যে হবে, নাকি আপামর জনগণ, বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে হবে? আপনি যদি 18 কোটি 17 কোটি মানুষের ঐক্যমত্যের একটা পন্থা খুঁজে বের করতে না পারেন, তাহলে কিন্তু আপনি নিশ্চিত থাকেন যে এই সংস্কার কিন্তু মানে কতটুকু সফল হবে আমি ঠিক জানি না। দ্বিতীয়ত কথা হচ্ছে, আমরা এখন পর্যন্ত দেখেন গত বছরের আগস্ট থেকে শুরু করে বর্তমান পর্যন্ত প্রায় বছর খানিক সময় কাছাকাছি চলে এসেছে। এর মধ্যে বর্তমান সরকারের যতগুলো কর্মকাণ্ড আমরা দেখেছি, এই মুহূর্তে বেশিরভাগ রাজনৈতিক সংগঠনের দাবি হচ্ছে যে একটা নির্বাচন রোডম্যাপ ঘোষণা করা। এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং যারা সরকারের উপদেষ্টা মন্ডলী আছেন, তারাও রোডম্যাপ ঘোষণা না করলেও একটা ধারণা দিয়েছেন যে ডিসেম্বর থেকে আগামী বছরের জুলাইয়ের মধ্যে তারা একটা নির্বাচনের জুনের মধ্যে। জি, জুনের মধ্যে। কিন্তু আপনি দেখেন, আপনি যদি ডিসেম্বর থেকে জুনের মধ্যে একটা নির্বাচন করতে চান, তাহলে আপনি যে ধরনের কর্মসূচি গ্রহণ করতে হবে প্রস্তুতিমূলক, সেই ধরনের কোনো কর্মসূচি কিন্তু আমরা দেখছি না।
আপনি দেখেন প্রায় 7 লক্ষ কোটি টাকার একটা বাজেট হয়েছে। তো এই বাজেট কিন্তু মানে নির্দেশ করে যেটা নির্বাচিত একটা সরকার এবং দীর্ঘমেয়াদী একটা সরকার যেভাবে পরিচালনা করা যায় তার আলোকে কিন্তু বাজেটটা করা হয়েছে। এই বাজেট আমরা যদি মনে করি যে আগামী জুনের মধ্যে নির্বাচন হবে, তাহলে এই সরকার কিন্তু মানে তার আগেই তার প্রস্তুতি নিতে হবে যে আমরা সরকারে আর থাকছি না। কিন্তু এই যে বাজেটের বিভিন্ন প্রপঞ্চগুলো, বরাদ্দগুলো, এগুলো বিশ্লেষণ করলে আপনি দেখবেন যে এটা কিন্তু একটা সরকার স্বল্প মেয়াদী থাকছে এরকম উদ্দেশ্যকে সামনে রেখে এটা করা হয়নি। তো সবকিছু মিলিয়ে কিন্তু এখন বাংলাদেশের জনগণের সামনে একটা প্রশ্ন যে আমরা আসলে কোন কাজটা করতে চাচ্ছি। সৈয়দ আব্দুল মামুন চৌধুরী, আমি আপনি কথাটা যেমন শেষ করি জি একটু শেষ করি যে অনেকগুলো প্রশ্ন কিন্তু এখানে এসছে। একটা বিশেষ রাজনৈতিক দল বলছে যে আগে বিগত সরকারের যারা দুর্নীতিবাজ বা ফ্যাসিস্ট ছিল তাদের আগে বিচার হতে হবে, তারপর নির্বাচন। আবার অনেকে বলছে যে সংস্কার করতে হবে, তারপর নির্বাচন। আবার অনেকে বলছে সংস্কারও চলবে, নির্বাচনও চলবে। তো ঐক্যমত্য তো এই জায়গাগুলোতে হতে হবে। আবার বলা হচ্ছে যে জুলাই একটা মানে সনদ তৈরি করতে হবে। তো এটা যদি একটা বিপ্লবী সরকার হয় তাহলে তো গত বছরের 5ই আগস্টের পরেই এই সনদ হয়ে যাওয়ার কথা। 1 বছর পরে তো আমার যে সাথে যিনি আছেন সাব্বির স্যার, উনি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, উনি জানেন এবং উনি জানেন ঐতিহাসিক ভাবে বিপ্লবী সরকারের এই ধরনের সনদ পরে হয়, আগেই হয়। আপনি 1 বছর পরে যখন সনদ করবেন তাহলে 1 বছর সময়কালে আপনি যে সংবিধানের অধীনে কাজ করেছেন সেগুলোর বৈধতা কি হবে? সেই প্রশ্নগুলো কিন্তু মানে লিগ্যাল প্রশ্নগুলো কিন্তু চলে আসবে। সবকিছু মিলিয়ে আমাদের কাছে যে কথাটা মনে হচ্ছে যে আমাদের আসলে এখন আমরা জনগণ আসলে কনফিউশনে আছি, যে আমরা আসলে এখন ঠিক পরিষ্কার না যে আসলে কি হতে যাচ্ছে বা কি করতে চাচ্ছেন বর্তমান সরকার। আমার মনে হয় যে এটা যে কোনো ঐক্যমত্যের পূর্বে জনগণকে এই বিষয়গুলো আসলে ক্লিয়ার করা দরকার যে এই সরকার আসলে কি চাচ্ছেন। কারণ ম্যান্ডেট ছাড়া তো তারা এই সংস্কারগুলোকে আইনে পরিণত করতে পারবেন না। তারা হয়তো কিছু সংস্কার করবেন, কিন্তু সেই সংস্কারগুলো কিভাবে আইনে পরিণত করবেন? পার্লামেন্ট তো নেই, তাহলে এই আইনগুলোকে বাস্তবায়ন করবে কি? তাহলে তো নির্বাচিত প্রতিনিধিরা বাস্তবায়ন করবে। তো সেই নির্বাচিত প্রতিনিধি তো এখন নেই, এখন তো পার্লামেন্ট নেই, কিছু নেই। আবার এটা একটা বিপ্লবী সরকারও না। কাজে সবকিছু মিলিয়ে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের যে তথ্য এবং বৈশ্বিক ইতিহাসের যে ধারাবাহিকতা, তাতে কিন্তু আমরা কিন্তু মানে জনগণ কিন্তু আসলে এখন একটা, আমি বলবো যে একটা কনফিউশনের মধ্যে আছে। সবারই আকাঙ্ক্ষা একটা নতুন বাংলাদেশ, সবারই আকাঙ্ক্ষা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সবারই আকাঙ্ক্ষা যে যারা দুর্নীতিবাজ তারা যে দলেরই হোক, সেটা ক্ষমতাচ্যুত দলের হোক বা বর্তমানে যারা রাজনৈতিক দলে আছে তারা হোক বা ব্যবসায়ী বা যে শ্রেণীর হোক, আমরা সব ধরনের দুর্নীতিবাদের বিরুদ্ধে লড়াই করেছি দীর্ঘদিন। এবং আমরা এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রের মতো সত্যিকার অর্থেই মানে ন্যায্য অধিকার হবে। আমি কথাটা বলি না যে সমান অধিকার হবে, সমান অধিকার আর ন্যায্য অধিকারের মধ্যে কিন্তু বোঝার ব্যাপার আছে। সবাইকে সমান করে দিলে আবার অনেক সময় ন্যায্যতা হয় না, এগুলো অনেক বোঝার ব্যাপার আছে। তো আমি যেটা সংক্ষেপে বলতে চাই সেটা হলো যে সরকারের আসলে এগুলো যদি ক্লিয়ার করা না হয় তাহলে এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে বর্তমান সরকারের সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়েছে, বাক্যবাণে লিপ্ত হচ্ছে, তাতে এটা কিন্তু আবার নতুন ধরনের আরেকটা রাজনৈতিক অস্থিতিশীলতা শুরু হলে সেটার কারণে কিন্তু গ্লোবাল অ্যাক্টর যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে তারা কিন্তু সুযোগটা পেয়ে যাবে। সেই সুযোগটা যেন আমরা না দিই। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।